মধ্যাহ্ন। আমার নাম সৌমিত্র সরকার, একাডেমিক কাউন্সিলর অফ সোশিয়োলজি, ইগনু 28150, কবি সুকান্ত মহাবিদ্যালয়। আজকে আমরা দুটো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উপজাতি এবং নৃকুলগত আন্দোলন, অর্থাৎ যেদিকে আমরা ইংলিশে বলে থাকি ট্রাইবাল এবং এথনিক মুভমেন্টস। এই যে উপজাতি এবং নৃকুলগত এথনিক, দেখো এই দুটো শব্দই ভারতীয় সমাজের সাথে কিন্তু গভীরভাবে সংযুক্ত, এবং কোথাও না কোথাও এই উপজাতি এবং নৃকুলগত শব্দ দুটি কোনো না কোনো ব্যক্তিগত পরিচিতির সাথে সম্পর্কিত। উপজাতীয় ব্যক্তিকে নির্দিষ্ট পরিচয় প্রদান করে, কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্যকে, কতগুলো নির্দিষ্ট অ্যাট্রিবিউটসকে সঙ্গে নিয়ে চলে। ঠিক তেমনি নৃকুলগত বৈশিষ্ট্যগুলিও ব্যক্তিকে একটা নির্দিষ্ট পরিচয় প্রদান করে থাকে। আমরা আজকে এই দুটো বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ দেখে নেব কিভাবে এগুলো ভারতীয় সমাজে আন্দোলনের মতো জায়গা গঠন করেছে, কেনই বা আন্দোলন, কি প্রেক্ষাপটে আন্দোলন, এবং তার পেছনে কি ক্লজ কাজ করেছে। উপজাতি আন্দোলন, উপজাতি যখনই আমরা বলবো তখনই কিন্তু উপজাতি প্রসঙ্গে আমাদের কতগুলো জিনিস জেনে নিতে হবে। প্রথমত হচ্ছে যে উপজাতি কাদেরকে বলে। যখনই আমরা উপজাতি শব্দটা ব্যবহার করি তখনই কিন্তু আমাদের মাথার মধ্যে কতগুলো জিনিস ঘুরপাক খায়, যে তারা কিন্তু মূল সমাজ কাঠামো থেকে বিচ্ছিন্ন। অর্থাৎ সাধারণ মানুষজন যে ধরনের জীবনযাপন করে থাকে, অর্থাৎ কাস্ট গোষ্ঠীর মানুষরা, জাত গোষ্ঠীর মানুষ, তারা যে ধরনের জীবনযাপনে অভ্যস্ত, সাধারণ মানুষ যে ধরনের আচার আচরণে অভ্যস্ত, উপজাতি সম্প্রদায়ের মানুষজন কিন্তু সেই ধরনের আচার আচরণ করে থাকে না। কেন? কারণ তারা মূল স্রোত থেকে আলাদা থাকে। অর্থাৎ উপজাতি যখনই বলবো তখনই কিন্তু সেই বিষয়গুলো উঠে আসবে। তারা কিন্তু জঙ্গল বা পার্বত্য অঞ্চলে বসবাস করে, এবং তাদের নির্দিষ্ট জীবনশৈলী রয়েছে। তাদের আচার আচরণ, বেশভূষা, চালচলন, কথাবার্তা, ইভেন তাদের অর্থনীতি, পলিটিক্যাল স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ, ভাষা, সবকিছু কিন্তু অন্যান্য থেকে পৃথক হয়ে যায়। অর্থাৎ তাদের কিন্তু এটা নিজস্ব পরিচিতি বা পরিকাঠামো রয়েছে, যেটা তাদেরকে কিন্তু স্বতন্ত্র পরিচয় প্রদান করে। তাহলে প্রসঙ্গটা হচ্ছে যে কেনই বা এই উপজাতি নিয়ে আলোচনাটা প্রাসঙ্গিক হয়ে উঠলো, এবং কেনই বা উপজাতি আন্দোলনগুলো ভারতীয় সমাজে ঘটেছে বা ঘটছে। তাহলে এই যে উপজাতি, দেখো প্রথমেই যে বিষয়টা বললাম যে উপজাতি সম্প্রদায়ের মানুষরা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে, অর্থাৎ সেটা পার্বত্য বা জঙ্গল অঞ্চলে বসবাস করে। তাহলে মূল সমাজ কাঠামোর মানুষজন যেখানে বসবাস করে সেখান থেকে বিচ্ছিন্ন জায়গাতে উপজাতিদের বসবাস। এই যে উপজাতিরা মূল সমাজ কাঠামো থেকে বিচ্ছিন্নভাবে বসবাস করছে, তারা কিন্তু বিভিন্ন কারণবশত মূল সমাজের সংস্পর্শে এসেছে, এবং মূল সমাজ কাঠামো, মূল প্রশাসনিক কাঠামো কোথাও না কোথাও এই উপজাতি সম্প্রদায়ের উপরে কিন্তু তাদের নিজস্ব দাবি দাবা বা নিজস্ব অর্থনৈতিক পরিকাঠামো বা সুবিধাকে কেন্দ্র করে সমস্যার সম্মুখীন করিয়েছে। আমরা কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরে ধরে এগোবো। যেমন প্রথমেই এখানে বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের 342 আর একটা হচ্ছে 366 আন্ডার সেকশন 25। এই ভারতীয় সংবিধানে উপজাতি সম্প্রদায়ের মানুষজনকে সাধারণত তপশিলি উপজাতি বলা হয়ে থাকে। এই যে তপশিলি উপজাতি ভারতীয় সংবিধানে ঘোষণা করা হলো, অর্থাৎ যে সমস্ত মানুষজন সাধারণ মানুষের জীবনশৈলী থেকে ভিন্নভাবে জীবনযাপন করে, এবং তারা কোথাও না কোথাও সেপারেটেড, মূল পরিকাঠামো থেকে সেপারেটেড, বিচ্ছিন্ন থাকে। এই যে উপজাতি, এই উপজাতি সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়েছে। কি দুটি ভাগে ভাগ করা হয়েছে? একটা হচ্ছে সীমান্ত উপজাতি, আর একটা হচ্ছে অসীমান্ত উপজাতি। দেখো এই যে সীমান্ত উপজাতি বলছে, আমরা স্টেপ বাই স্টেপ এগুলো দেখে নেব। সীমান্ত উপজাতিরা ভারতের উত্তর পূর্ব সীমান্ত রাজ্যে বসবাস করে। কোথায় কোথায়, কোন কোন রাজ্যগুলো এখানে উদাহরণ দেওয়া হচ্ছে: অরুণাচল প্রদেশ, মণিপুর, আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড। তোমরা যদি এই সমস্ত অঞ্চলগুলোতে ঘুরে আসো তাহলে কিন্তু দেখতে পাবে যে এখানকার যে মানুষজন, এখানকার মানুষের মধ্যে কিন্তু উপজাতি সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি। তাহলে এই যে সীমান্ত উপজাতি কেন বলছে,
তার কারণ হচ্ছে তাদের নিজস্ব একটি অঞ্চল বা নিজস্ব একটি পরিকাঠামো রয়েছে, অর্থাৎ নিজস্ব একটা প্লেস বা জায়গা বা নিজস্ব একটা অবস্থানের মধ্যে তারা যে বসবাস করে, এই বসবাসকারী ব্যক্তিকে স্পেসিফিক্যালি তাদের বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে বোঝা যায় যে তারা হচ্ছে উপজাতি সম্প্রদায়ের মানুষজন। এই যে উপজাতি সম্প্রদায়ের মানুষজন যাদের একটা নির্দিষ্ট এলাকা বা বাসস্থান রয়েছে, নির্দিষ্ট এরিয়া রয়েছে, এদেরকে আমরা কোথায় অন্তর্ভুক্ত করব? সীমান্ত উপজাতির মধ্যে। তাহলে এই যে সীমান্ত উপজাতির কথা আমরা বলছি, তার সাথে সাথে আমরা কি দেখে নেব অসীমান্ত উপজাতি। কারা এরা? অসীমান্ত উপজাতি হচ্ছে সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা ভারতের বিভিন্ন অঞ্চলে ভৌগোলিকভাবে ছড়িয়ে রয়েছে, অর্থাৎ তারা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করলেও, অর্থাৎ তাদের নিজস্ব নেটিভ প্লেস থাকলেও তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে থাকার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, হয়তো অর্থনৈতিক কারণে হতে পারে, রাজনৈতিক কারণে হতে পারে, শিক্ষাগত কারণে হতে পারে, পেটের সন্ধানে হতে পারে, বিভিন্ন কারণবশত তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। তাহলে এই যে তারা নেটিভ প্লেস থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, তাদেরকে সাধারণত আমরা কি বলে থাকছি? তাদেরকে আমরা বলছি অসীমান্ত উপজাতি। তারা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বসবাস করছে। কোথায় কোথায় আমরা দেখে নেব? মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, উড়িষ্যা, বিহার, লাক্ষাদ্বীপ, দাদরা, নগর হাভেলি, অর্থাৎ এই যে বিভিন্ন জায়গাতে এই সমস্ত মানুষদের কিন্তু বসবাস। আর আমরা আরটা কি দেখলাম? সেটা হচ্ছে যে সীমান্ত উপজাতি। তাহলে সীমান্ত উপজাতি আর অসীমান্ত উপজাতি, এই দুটো ক্ষেত্রেই আমরা আসলে কি দেখতে পেলাম যে উপজাতি সম্প্রদায়ের মানুষরা কিন্তু কম বেশি ভারতের বিভিন্ন প্রান্তেই ছড়িয়ে রয়েছে। অর্থাৎ সংবিধানে যদি আমরা দেখি, তাহলে কিন্তু কখনোই উপজাতি সম্প্রদায়ের সংখ্যাকে কম বলে বিবেচনা করা যাবে না। তাদের কিন্তু নির্দিষ্ট সংখ্যায় তাদের অস্তিত্ব পরিলক্ষিত হয়। অর্থাৎ এই যে উপজাতি সম্প্রদায়ের মানুষরা, তারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নিজেদের বসতি স্থাপন করেছে। তাহলে দেখে নেব যে কেনই বা তারা আন্দোলন করছে। আমরা স্টেপ বাই স্টেপ যাব। তাহলে এই স্লাইডে আমরা কি দেখলাম যে উপজাতি, ভারত সরকার কাদেরকে উপজাতি বলছে এবং কোন সংবিধানে অনুচ্ছেদে বলছে, এবং এই উপজাতি সম্প্রদায়ের মানুষরা কোথায় কোথায় বসতি স্থাপন করেছে। আর আমরা একটু আগে আলোচনা করলাম যে উপজাতি কাদেরকে বলে, অর্থাৎ যাদের নিজস্ব একটা পরিচিতি রয়েছে, যাদের নিজস্ব আচার আচরণ, যাদের নিজস্ব ভাষা, অর্থনৈতিক, রাজনৈতিক পরিকাঠামো, এবং সর্বোপরি তারা নির্দিষ্ট একটি অঞ্চলে বসবাস করে, এবং কোন অঞ্চলে? পার্বত্য অঞ্চল বা জঙ্গলে তারা বসবাস করে থাকে। আমরা দেখে নেব উপজাতি আন্দোলনের পেছনে কোন কোন কারণ থাকে। অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। এক্ষেত্রে আমরা প্রথমে যে কারণগুলো দেখব সেটা হচ্ছে যে উপজাতির দ্বারা কৃষি উৎপাদন বাড়ানোর প্রয়াসে তারা আদিবাসীদের মধ্যে প্রচলিত জমির মালিকানা বাতিল করে। অর্থাৎ দেখো, উপজাতিরা প্রথমে কি বললাম, তারা কিন্তু নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে, তাই তো? তাহলে এই যে তারা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে, তারপরে নির্দিষ্ট জমি রয়েছে, নির্দিষ্ট একটা পরিকাঠামো রয়েছে। অর্থাৎ এই যে সম্প্রদায়ের মানুষরা, যাদের নির্দিষ্ট জমি, নিজস্ব পরিকাঠামো রয়েছে, এই সম্প্রদায়ের মানুষদেরকে তাদের যে চাষবাসের জমি সেখান থেকে উৎখাত করে, অর্থাৎ তাদের জমিগুলোকে নিয়ে নেওয়া। কারা নিয়ে নিচ্ছে? উপজাতি, অর্থাৎ জাত গোষ্ঠীর মানুষ যারা তাদের নিজস্ব কিছু প্রফিটকে কেন্দ্র করে উপজাতিদেরকে তাদের জমি থেকে, ল্যান্ড থেকে উৎখাত করছে। তাহলে যদি ল্যান্ড থেকে তাদেরকে উৎখাত করে দেওয়া হয়, তাহলে কি হবে? উৎখাত করে দিলেই কিন্তু কি সমস্যায় পড়বে? তারা কিন্তু দেখছে যে তাদের যে নিত্য জীবিকা নির্বাহনের জন্য জমি যে একমাত্র পর্যায়, জমি যে একমাত্র মাধ্যম, এইটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাহলে এই ধরনের বঞ্চনার জন্যই কিন্তু তারা পরবর্তীকালে কি করছে? তারা কিন্তু সমস্যার পথে তারা কিন্তু আন্দোলনকে বেছে নিচ্ছে। অর্থাৎ আন্দোলন কেন করছে? আন্দোলন করার অর্থই হচ্ছে যে যাতে তারা এই সমস্যার মোকাবিলা করতে পারে। 2 নম্বর কি দেখো? 2 নম্বর হচ্ছে দেখো মিশনারিদের। মিশনারি শব্দটা কিন্তু আমরা ব্রিটিশদের আসার পর থেকে পাবো। তাহলে খ্রিস্টান মিশনারি কথা বলছে। তাহলে খ্রিস্টান মিশনারিরা যখন ভারতবর্ষে আসে, তারা কিন্তু দুস্থ, দরিদ্র, পিছিয়ে পড়া মানুষদের সেবা প্রদানের জন্য কিন্তু যথেষ্ট অবদান রেখেছিল। কিন্তু সমস্যা জায়গাটা কোথায়?
এরা উপজাতিদের সেবা প্রদান করেছে ডেফিনেটলি, কিন্তু কি করেছে বলছে মিশনারিদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে অস্বীকার করা। তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে না। তাহলে মিশনারিরা কি করছে, উপজাতিদেরকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ থেকে সরিয়ে রাখছে। কেন? কারণ খ্রিস্টান মিশনারি। তাহলে খ্রিস্টান মিশনারিরা কাদের সময়কালে এসছে? ব্রিটিশদের সময়কালে। তাহলে ব্রিটিশ যে সরকার, তারা তো তাদের পৃষ্ঠপোষক। তাহলে ব্রিটিশ সরকারের যেহেতু পৃষ্ঠপোষক বা ব্রিটিশ সরকারের সাথে যেহেতু অ্যাসোসিয়েটেড হচ্ছে খ্রিস্টান মিশনারিরা, তারা সেই কারণে কিন্তু কখনোই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যাওয়ার কথা বলছে না। তাহলে তারা কিন্তু উপজাতি সম্প্রদায়ের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তোমরা কিন্তু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যেও না, ঔপনিবেশবাদের বিরুদ্ধে যাওয়া ঠিক হবে না। তাহলে খ্রিস্টান মিশনারিরা সবসময় কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে উপজাতি সম্প্রদায়ের মানুষদেরকে আটকে রেখেছে। তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে তাদের ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করা বা সরকারদের বিরুদ্ধে বিদ্রোহ করা ঠিক হবে না। তৃতীয় পয়েন্ট আমরা দেখব কি বলছে, নতুন বন বিধি প্রণয়নের ফলে ভূমিগুলির উপরে আদিবাসীদের নিয়ন্ত্রণ সরকারের হাতে চলে যায়। বন বিধি মানে এখানে কিন্তু নতুন নিয়মের শৃঙ্খলার কথা বলছে। দেখো একটু আগে আমি বলছিলাম যে উপজাতি সম্প্রদায়ের মানুষরা কোথায় বসবাস করে? জঙ্গল ও পার্বত্য অঞ্চলে। তাহলে জঙ্গল ও পার্বত্য অঞ্চলে যখন উপজাতি সম্প্রদায়ের মানুষরা বসবাস করে, তার মানে তাদের জীবিকা এবং জীবন ধারণের একমাত্র ক্ষেত্র কিন্তু হচ্ছে জঙ্গল। তাহলে যদি জঙ্গলের বা ফরেস্টের জন্য নতুন নিয়ম ইমপ্লিমেন্টেড হয়, রুলস ইমপ্লিমেন্টেড হয়, তাহলে নতুন নিয়ম বা পরিকাঠামো যখনই আসবে, সেটা কি করলো, সেটা উপজাতি সম্প্রদায়ের মানুষদেরকে কিন্তু সেখান থেকে দূরে ঠেলে দিল। তার মানে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দিল। তাহলে যদি উপজাতি সম্প্রদায়ের মানুষদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়, তাহলে তাদের যেটা জীবিকা বা জীবনযাপন বা তাদের যে আদিবাসী, তাদের যে পূর্বপুরুষের যে রিলিজিয়াসিটি, যে আত্মিকতা, আত্মিক টান, যে ধর্মের প্রতি তাদের যে ডিভোশনস, এগুলো নষ্ট হয়ে গেল। কারণ তাদেরকে সেখান থেকে উৎখাত করলে প্রথমত তাদের বসতি হারিয়ে ফেললো, দ্বিতীয়ত জঙ্গল থেকে জীবন ও জীবিকা হারিয়ে ফেললো, তৃতীয়ত হচ্ছে তাদের যে ওয়ার্শিপ, তাদের যে দেবতা, তাদের যে ধর্মীয় পরিকাঠামো, স্ট্রাকচার, সেটাও কিন্তু জঙ্গলের সাথে অ্যাসোসিয়েটেড। তারা কিন্তু সেখান থেকেও বঞ্চিত হলো। তবে নতুন যে ব্রিটিশ বিধি, জঙ্গল কেন্দ্রিক যে নিয়ম কানুন, সেটা কিন্তু উপজাতিদের বিপক্ষে কাজ করেছে, পক্ষে কোনো কাজ করেনি। তারপরে কি বলছে, 4 নম্বর বলছে উপজাতি প্রথার উত্থান উপজাতিদের কি বলেছে, জমিদারি প্রথার উত্থান উপজাতিদের প্রজাদের মধ্যে কমিয়ে দেয় এবং অপজাতিদের বস্তি স্থাপনকে বাড়িয়ে দেয়। তাহলে দেখো এখানে কেন বলছে যে কৃষি ব্যবস্থা প্রাথমিকভাবে যেখানে উপজাতি সম্প্রদায়ের মধ্যে ছিল, কারণ তারা তো যেহেতু জঙ্গলে বসবাস করতো এবং তাদের কাছে প্রচুর জমির অধিকার ছিল। কিন্তু যখনই ব্রিটিশ সরকার জমিদারি আইন চালু করলো, জমিদারি আইন চালু করার ফলে কি হলো, ব্যক্তিগত মালিকানার কথা বলছে। এবার এই যে ব্যক্তিগত মালিকানার কথা বলছে, এই জমিদারি আইনের ফলে জমিগুলোর যে মালিকানা, এই মালিকানা কিন্তু ব্রিটিশরা উপজাতিদের হাতে দিল না। কাদের হাতে দিল? সাধারণ মানুষ, মানে কাস্ট ওরিয়েন্টেড মানুষদের হাতে দিল। তাহলে জমির মালিকানা উপজাতিদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে অন্য কারোর হাতে যখনই দিয়ে দেওয়া হলো, যার ফলস্বরূপ কি দেখা গেল, উপজাতিরা তাদের জমি থেকে বঞ্চিত হলো। তাহলে জমি থেকে বঞ্চিত হওয়া, বসতি থেকে বঞ্চিত হওয়া, মিশনারিরা তাদের বিহেভিয়ারকে আটকে রাখছে, তাদেরকে কৃষি ব্যবস্থা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাহলে সব জায়গা থেকে কিন্তু উপজাতিদের উপরে কিন্তু সমস্যার বাতাবরণ তৈরি করছে। লাস্ট পয়েন্টে কি দেখবো আমরা, আদিবাসীদের জমিকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচনা করা যায় বলে আদিবাসীদের জমি হারিয়েছে। তাহলে যে সমস্ত আদিবাসীরা জঙ্গলে বসবাস করেছে, তাদের যে জমি, তারা যেখানে চাষবাস করত, সেই জমি থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাহলে তারা তাদের জমি হারালো, তাদের বসতি হারালো, তাদের পূর্বপুরুষের বাসস্থান হারিয়ে ফেলেছে, তাদের ধর্ম থেকে তারা বঞ্চিত হয়েছে, তারা জঙ্গল থেকে বঞ্চিত হয়েছে, জঙ্গলের জিনিসপত্র থেকে তারা বঞ্চিত হয়েছে, এবং পরোক্ষভাবে তারা চাষবাসের পদ্ধতি থেকে বঞ্চিত হয়েছে। কারণ চাষবাসের জমি তার কাছ থেকে কেড়ে নিয়ে অন্যান্য ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়েছে, যে ব্যক্তিগুলো উপজাতি সম্প্রদায়ের মধ্যে কেউই নয়।
তাহলে এই যে বিভিন্ন কারণগুলো সেই সময়ে স্টেপ বাই স্টেপ হতে থাকছে, আবার খ্রিস্টান মিশনারিরা তাদেরকে আবার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যেতে বাধা দিচ্ছে। তাহলে ব্রিটিশরা ভারতে আসার পর থেকে কিন্তু কোথাও না কোথাও আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উপরে কিন্তু সমস্যার বাতাবরণ বেড়েছে। আর এই সমস্যাগুলোই কিন্তু পরোক্ষভাবে আন্দোলনের রসদ জুগিয়েছে। কারণ আন্দোলন কিন্তু এমনি এমনি মানুষ করে না, আন্দোলনের পেছনে কোনো গুরুত্বপূর্ণ কারণ থাকতে হবে। তাহলে এই যে গুরুত্বপূর্ণ কারণ এবং তার পেছনে প্রাইম কারণ কিন্তু আমরা কি দেখতে পেলাম, কোথাও না কোথাও এই প্রাইম কারণটা, কজটা কিন্তু দেখো ল্যান্ড বা জমির সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে কোথাও না কোথাও ব্রিটিশরা বা কোনো না কোনো অন্য কোনো শক্তি বা জমিদারি প্রথা বা ধরো ফরেস্ট অ্যাক্ট বা ধরো ল্যান্ড অ্যাক্ট কি করেছে, ব্রিটিশকে তাদের জমি থেকে, ল্যান্ড থেকে উৎখাত করে দিয়েছে। আমরা এবার কতগুলো আন্দোলন দেখে নেব। ব্রিটিশ আন্দোলন, দেখো সেই সময়ে এই যে উপজাতি আন্দোলন কিন্তু কতগুলো পর্যায়ের মধ্যে দিয়ে যায়। তিনটে গুরুত্বপূর্ণ পর্যায় আছে, তোমরা বইয়ে পড়বে। এই তিনটে গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রথম পর্যায় কবে শুরু হয়? প্রথম পর্যায়টা হচ্ছে 1789 থেকে কিন্তু 1860। দ্বিতীয় পর্যায়টা হচ্ছে 1860 থেকে 1920 এবং তৃতীয় পর্যায়টা হচ্ছে 1920 থেকে 1947। এই যে তিনটে পর্যায় বললাম, এই তিনটে পর্যায়ে যে সমস্ত উপজাতি আন্দোলনগুলো হয়েছে তার মধ্যে এই ছটি খুবই গুরুত্বপূর্ণ আন্দোলন। এই ছটি আন্দোলন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং দেখে নেব এই আন্দোলনগুলো উপজাতি জনজীবনকে কিভাবে প্রভাবিত করেছে এবং কোন সময়ে আন্দোলনগুলো হচ্ছে এবং কেনই বা হচ্ছে এবং তার পেছনে কোন কোন কজ রেসপন্সিবল। প্রথম আন্দোলনটা আমরা দেখে নেব তামার বিদ্রোহ। এই উপজাতি গোষ্ঠী তারাও কিন্তু আন্দোলনের পথ বেছে নিচ্ছে কোন সময়কালে? 1789 থেকে 1832। তাহলে এই যে সময়কালে তামার উপজাতিরা আন্দোলনের পথ বেছে নিচ্ছে এবং সেই তামার উপজাতি যারা সেই সময় আন্দোলন বেছে নিচ্ছে এবং তার মেন উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য হচ্ছে, দেখো এটা সেই সময়কার ঘটনা, 18th সেঞ্চুরির একদম শেষ দিক আর 19th সেঞ্চুরির প্রথম দিক। অর্থাৎ তখন কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়নি। তার মানে ব্রিটিশ সরকারের প্রাধান্য ভারতীয় সমাজে রয়েছে এবং এই ব্রিটিশ শাসন ব্যবস্থা ভারতীয় সমাজের উপরে বিভিন্ন দিক থেকে প্রভাব বিস্তার করে চলেছে এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রভাব হলো জমি, ল্যান্ড ব্যবস্থা। অর্থাৎ এই যে তামার উপজাতি গোষ্ঠীর মানুষরা তারা দীর্ঘদিন ধরে যে জঙ্গলে বা যে অঞ্চলে তারা বসবাস করে চলেছে, এই যে দীর্ঘদিন ধরে যে অঞ্চলে তারা বসবাস করেছে, এই বসতি স্থাপন করা এবং তাদেরকে সেই জায়গা থেকে উৎখাত করে দেওয়া নিয়ে কিন্তু বিদ্রোহ। অর্থাৎ আমরা যদি কম বেশি প্রত্যেকটা আন্দোলনকে একটু দেখার চেষ্টা করি তাহলে একটা খুব কমন জিনিস পাবো। আমরা এর আগেও যে পয়েন্টগুলো দেখলাম আদিবাসী আন্দোলনের কারণের পেছনে, এখানে কিন্তু একটা খুব কমন জিনিস রয়েছে, সেটা হচ্ছে কিন্তু ল্যান্ড বা জমি। তার কারণ হচ্ছে যে ব্রিটিশ যখন ভারতে আসে তারা কিন্তু দেখে যে ভারতবর্ষে কিন্তু প্রচুর সম্পদের ভান্ডার রয়েছে। তাহলে এই যে ভারতবর্ষে যে প্রচুর সম্পদের ভান্ডার, যে জমি পরিকাঠামো রয়েছে এবং সেই জঙ্গলগুলোতে জমি বা পার্বত্য অঞ্চলে কারা বসবাস করছে? পার্বত্য অঞ্চলে বসবাস করছে ব্রিটিশরা, পার্বত্য অঞ্চলে বসবাস করছে উপজাতি সম্প্রদায়ের মানুষরা। তাহলে এই যে উপজাতি সম্প্রদায়ের মানুষরা সেখানে বসবাস করছে, তাহলে ব্রিটিশ দেখলো যদি এই সমস্ত অঞ্চলের র মেটেরিয়াল, কাঁচা মাল আমার যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে প্রয়োজন হচ্ছে এই যে উপজাতি সম্প্রদায়ের মানুষরা এখানে রয়েছে তাদেরকে উৎখাত করতে হবে। তাহলে স্টেপ বাই স্টেপ তাদেরকে উৎখাত করতে হবে। তাহলে কি করব? প্রথমে তাদের জমিটা কেড়ে নেব।
তাহলে তারা যেখানে বসবাস করছে, তাদের বসবাসের জমি, তাদের চাষবাসের জমি, এগুলোকে কেড়ে নিয়ে তাদেরকে সেখান থেকে উৎখাত করব। এই যে জমি কেড়ে নেওয়ার যে প্রবণতা ব্রিটিশ সরকারের মধ্যে দেখা গেল, এই জমিকে কেন্দ্র করেই কিন্তু তামার উপজাতি সম্প্রদায়ের মানুষরা বিদ্রোহের পথ বেছে নিচ্ছে এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে, কারণ তারা বলছে যে ব্রিটিশ সরকার কিন্তু তাদেরকে তাদের পৈতৃক, তাদের পূর্বপুরুষের জমি থেকে উৎখাত করছে। তাহলে এই যে পূর্বপুরুষের জমি থেকে উৎখাত, এটা কিন্তু তারা কখনোই মেনে নিচ্ছে না এবং তার ফলস্বরূপ তারা কিন্তু বিদ্রোহের পথ বেছে নিচ্ছে। সেই কারণেই কিন্তু সেই সময় 1789 থেকে 1832 যে সময়কাল, দীর্ঘ সময় ধরে কিন্তু তামার উপজাতিরা বিদ্রোহ করেছে এবং সে তার চারপাশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন, বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষজন তার সঙ্গে সঙ্গ দিয়েছে এবং তারা কিন্তু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পথ ঘোষণা করেছে। তার পরবর্তীকালে আমরা দেখব কি খেরওয়াড় আন্দোলন। খেরওয়াড়কে কিন্তু প্রাথমিকভাবে সাঁওতাল বলা হয়ে থাকতো, সেই সময় খেরওয়াড়দেরকে সাঁওতালি বলা হতো। তাহলে খেরওয়াড় উপজাতি সম্প্রদায়ের মানুষদের ক্ষেত্রেও কিন্তু সেম, তাদেরকে তাদের জমি থেকে উৎখাত করে দেওয়া হয়, তাদেরকে চাষবাস করতে দেওয়া হয় না। তারা যেখানে বসবাস করে সেই জমিগুলোকে নিয়ে নেওয়া হয়, সেই জমিগুলোকে নিয়ে সেখানে কি করা হয়, সেই জমিগুলোকে নিয়ে সেগুলোকে ফরেস্ট অ্যাক্টের আওতায় আনার ব্যবস্থা করছে। তারপরে ব্রিটিশ সরকার সেগুলোকে কিন্তু আইনের আন্ডারে নিয়ে আসার চেষ্টা করছে। তাহলে এই যে আইনের আন্ডারে নিয়ে আসার তার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার জন্যই কিন্তু খেরওয়াড় আন্দোলনের উপস্থিতি পরিলক্ষিত হয়। তাহলে উপজাতি সম্প্রদায়ের মানুষরা কিন্তু, অর্থাৎ খেরওয়াড় যাদেরকে বলা হচ্ছে, খেরওয়াড়রা কিন্তু আন্দোলন করছে। কেন? কারণ তাদেরকে জমি থেকে উৎখাত করার কথা বলা হচ্ছে। তারপর আমরা কি দেখে নেব, সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কম বেশি আমরা প্রত্যেকেই হয়তো শুনেছি, নাম শুনেছি। সাঁওতালরা কিন্তু দীর্ঘ সময় ধরে বিদ্রোহ করেছিল। 1855 সময়কাল সাঁওতাল বিদ্রোহ কি দেখা, সাঁওতাল বিদ্রোহ, এই যে বিদ্রোহ, সাঁওতালরাও কিন্তু তাদের পৈতৃক জমি, অর্থাৎ তাদের যে পূর্বপুরুষের জমিকে ফেরত পেতে চেয়েছিল। কারণ যে ল্যান্ড অ্যাক্ট, যে ব্রিটিশরা যে আইন ব্যবস্থা, যে পরিকাঠামো, যে প্রশাসনিক পরিকাঠামো গঠন করেছে, সেখানে কিন্তু সাঁওতালদেরকে তাদের জমি থেকে উৎখাত করা হচ্ছে, তাদের চাষবাস থেকে উৎখাত করা হচ্ছে এবং কোথাও না কোথাও সাঁওতালদেরকে কিন্তু বলপূর্বক কি করা হচ্ছে, সাঁওতালদেরকে বলপূর্বক কিন্তু লেবারের কাজে লাগানো হচ্ছে। তাহলে এই যে বলপূর্বক তাদেরকে লেবারের কাজে লাগানো হচ্ছে, বা আমরা যদি ভোক্তা আন্দোলন দেখি, ভোক্তা আন্দোলনের ক্ষেত্রেও কিন্তু সেম পরিকাঠামো পরিলক্ষিত হয়। তাহলে এই যে বলপূর্বক তাদেরকে উৎখাত বা তাদেরকে বলপূর্বক বিভিন্ন কাজে অংশগ্রহণ করানো এবং তাদের উপর অত্যাচার করা, এই বলপূর্বক অত্যাচারের বিরুদ্ধে, সাঁওতালদের বিরুদ্ধে যে দীর্ঘদিনের অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু আন্দোলনের পথ গড়ে ওঠে এবং প্রত্যেকটা উপজাতি আন্দোলনে কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য। যেমন ধরো, জমিদারি আইন যখন প্রণয়ন করা হয়, জমিদারি আইন ব্যবস্থা প্রণয়নের ফলে কিন্তু কি হয়, এই যে জমিগুলোকে উপজাতিদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে সাধারণ মানুষের হাতে অর্পণ করা হয়। তাহলে সাধারণ মানুষের হাতে যখন এই জমি প্রদান করা হলো, অর্থাৎ সেইখান থেকে দেখা যাচ্ছে যে উপজাতিরা জমি হারালো, শুধু জমি হারালো না, তাদেরকে কম মজুরির বিনিময়ে কি কর্মক্ষেত্রে নিযুক্ত করা হলো। তাহলে কি দেখছি, তাদের যে জমি, সেখানটা তো তারা হারালোই, বরঞ্চ তারাই সেখানে শ্রমিক হিসাবে কাজ করছে এবং তাদেরকে কম মজুরিতে কাজ করতে হচ্ছে। তাহলে এই যে জমিদারি অ্যাক্ট সিস্টেম, এই যে ধরো কর ব্যবস্থা সেই সময় ইমপ্লিমেন্টেড হয়, তার ফলে কিন্তু বিরসা মুন্ডা কিন্তু বিশাল বিদ্রোহের আকার গ্রহণ করে। বিরসা আন্দোলন, যে বিরসা বিদ্রোহ, বিরসা মুন্ডার নাম আমরা প্রত্যেকেই শুনেছি। আমরা এদিকে সাঁওতাল বিদ্রোহ আমরা সিধু কানুর নাম শুনেছি। প্রত্যেকেই কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে, সেই সময়কার জমি অ্যাক্টের বিরুদ্ধে, সেই সময়কার কিন্তু জমি থেকে উৎখাতের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের পথ বেছে নিয়েছে। মেদিনীপুর আন্দোলনের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম চিত্র খুঁজে পাই, অর্থাৎ ঠিকাদারদের যে প্রচেষ্টা, সাধারণ জাত কাঠামোর যে প্রচেষ্টা,
জমিগুলোকে কেড়ে নেওয়া এবং সেগুলোকে নিজেদের আয়ত্তে করে নেওয়া আসা। কাস্ট গোষ্ঠীর মানুষগুলো জমিগুলোকে নিজেদের আয়ত্তে করে নেওয়ার ফলে উপজাতি সম্প্রদায়ের মানুষদেরকে সেখান থেকে উৎখাত করা হয়। তাহলে এই যে বঞ্চনার বাতাবরণ দীর্ঘ সময় ধরে সেই সময় পরিলক্ষিত হতো, ঠিক আছে, আমরা যেটা বলছি 1789 থেকে 1947 সালের যে বাতাবরণ, যে দীর্ঘ সময় দীর্ঘ উপজাতি আন্দোলন গড়ে উঠেছে। কারণ মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে যে ডিগনিটির সাথে নিজের জমিতে চাষবাস করব, নিজের জমি খুইয়ে মানে হারিয়ে কখনোই কিন্তু তারা স্বাধীন জীবনযাপন করে উঠতে পারেনি। তাদের কাছে কিন্তু স্বাধীনতার চিত্রটাই হচ্ছে তাদের কাছে যে জমি আছে সেটাই। আশা করি স্লাইডটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা এই স্লাইডে কি পেলাম, যদি আমরা সারমর্ম করি, তাহলে কোন কোন উপজাতি আন্দোলন ভারতে পরিলক্ষিত হয়েছে এবং কোন সময়কালে। তো আগেই বললাম তিনটে ফেজে আন্দোলনটি হয়েছে। তাহলে ফেজে যে আন্দোলনগুলো হয়েছে, কোন আন্দোলন এবং কে সেখানে নেতৃত্ব দেয়, সে আন্দোলনের মূল বিষয়বস্তু কি, অর্থাৎ কোন বিষয় নিয়ে আন্দোলনটা হয়েছে এটা কিন্তু অলরেডি আমরা আগেই বলে দিয়েছি যে কোন বিষয় নিয়ে আন্দোলনগুলো ঘটেছে। এবং এক্ষেত্রে আমরা দেখলাম যে কোন কোন আন্দোলনগুলো ঘটেছে। তামার বিদ্রোহ, খেরওয়াল আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, বক্তা আন্দোলন, বিরসা মুন্ডা দ্বারা পরিচালিত বিরসা আন্দোলন, মেদিনীপুর আন্দোলন, এই সমস্ত আন্দোলনগুলো কিন্তু উপজাতিদের দ্বারা সংগঠিত। তারা কিন্তু উপজাতি শাসন ব্যবস্থাকে ফিরে পেতে চেয়েছে, তারা তাদের কিন্তু ল্যান্ডকে ফিরে পেতে চেয়েছে। তাদের কোনো প্রয়োজন নেই উন্নত জমি, উন্নত পরিকাঠামো। তারা চেয়েছে তাদের পুরনো সভ্যতা, তাদের পুরনো জমি, তাদের ল্যান্ড, তাদের বসতি, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবে। এখানে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখে নেব, উপজাতি আন্দোলনের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দেখো, উপজাতি আন্দোলনের সাথে কতগুলো কি বলছে, সামাজিক ও ধর্মীয় আন্দোলন সংযুক্ত। আর কি, প্রত্যেকটা উপজাতি আন্দোলন জাতীয় বিদ্রোহের সাথে মিশে যায়। কেন বলছে? কারণ হচ্ছে, দেখো, উপজাতি আন্দোলনগুলো যে সময়কালে ঘটেছে তখন কিন্তু অলরেডি ভারতবর্ষ স্বাধীন হয়নি। তাহলে পরাধীন ভারতবর্ষে উপজাতি সম্প্রদায়ের মানুষরা বিভিন্ন আন্দোলনের পথ বেছে নিয়েছে এবং সেই আন্দোলনগুলো আস্তে আস্তে এমনই বড় আকার ধারণ করে যে আস্তে আস্তে সেগুলো জাতীয় আন্দোলনে পরিণত হয়। জাতীয় আন্দোলন মানে হচ্ছে নেশন কেন্দ্রিক মুভমেন্ট, অর্থাৎ যেখানে নেশনকে প্রাধান্য দেওয়া হচ্ছে, জাতির বৈশিষ্ট্যকে প্রজ্বলিত করার কথা বলা হচ্ছে। তারপরের পয়েন্টটা কি বলছে? জমি দখল, জমির মালিকানা থেকে উচ্ছেদ, কম মজুরি, খাজনার পরিমাণ বৃদ্ধি, জমির মালিকানার সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবসান। এই যে পয়েন্টগুলো আমরা দেখলাম, দেখো এই পয়েন্টগুলো কিন্তু সবসময় কিন্তু কবে ঘটেছে? ঔপনিবেশিক সময়কালে ঘটেছে। তাহলে ঔপনিবেশিক সময়কালে, অর্থাৎ যখন ব্রিটিশ ভারতে ছিল, ব্রিটিশ কিন্তু বিভিন্ন নীতি প্রণয়ন করে এবং এই নীতিগুলির বাস্তবায়ন ঘটার ফলস্বরূপ কি দেখলাম? ব্রিটিশরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। তাহলে এই যে ব্রিটিশরা সেই সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, সেই সমস্যাগুলোর প্রাসঙ্গিকতা রয়েছে। তাহলে এটা বোঝা যায় যে সমস্যাগুলো কার আমলে হয়েছে এবং এই সমস্যাগুলো থেকে সাধারণ মানুষের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্টে আমরা কি দেখব? 4 নম্বর পয়েন্টে বলছে যে আদিবাসীদের অস্তিত্বের অধিকার রক্ষার জন্য এই সমস্ত আন্দোলন শুরু হয়েছিল। অর্থাৎ অস্তিত্বের অধিকার, অর্থাৎ সেই সময় যে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ছিল, এই যে আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে যেহেতু তাদের নেটিভ প্লেস থেকে উৎখাত করা হচ্ছে, তাহলে নেটিভ প্লেস থেকে যদি উৎখাতই করে দেওয়া হয়, তাহলে সমস্যার বাতাবরণ, তাদের যে আইডেন্টিটি, সেই পরিচয়ের তো ক্রাইসিস দেখা যাবে। যেখানে তারা বসবাস করছে সেখানকার মানুষজনের
জীবনশৈলী, তাদের বেশভূষা, চালচলন, কথাবার্তা, রাজনৈতিক পরিকাঠামো, অর্থনৈতিক পরিকাঠামো, ঠিক আছে, সেখানকার মানুষদের কিন্তু প্রাইম আইডেন্টিফিকেশন, অর্থাৎ এটা দেখিয়ে আমরা তাকে চিনতে পারবো, তার অস্তিত্বকে আত্মস্থ করতে পারবো। কিন্তু যদি এই সমস্ত নিয়মগুলো স্টেপ বাই স্টেপ বলবৎ হতে থাকে এবং তাদেরকে যদি সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়, তাহলে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস হবে। তারা কিন্তু তাদের স্বতন্ত্র পরিচয় খুঁজে পাবে না, তাদের পরিচয় হারিয়ে যাবে। সেই কারণে যদি আমরা জিএস ঘুরে পড়ি, জিএস ঘুরে কিন্তু তার আলোচনায় দেখাচ্ছে যে তথাকথিতভাবে উপজাতিরা কিন্তু আর আর সেই প্রাইম উপজাতি নয়, তারা কিন্তু ব্যাকওয়ার্ড হিন্দু, তারা কিন্তু হিন্দু পরিকাঠামো দীর্ঘ সময়ের সাথে সংযুক্ত হওয়ার ফলে সেখানকার একটা অংশ হয়ে গেছে। তাহলে আদিবাসীদের অস্তিত্বের অধিকার রক্ষার ক্ষেত্রে এটা বড় সমস্যার বাতাবরণ তৈরি হয় এবং সেই জন্যই কিন্তু তারা আন্দোলনের পথ বেছে নিচ্ছে। আদিবাসীরা আন্দোলন কেন করছে? কারণ সেই আন্দোলনের পেছনে মোটিভ আছে তো বড়। তাদেরকে যদি সেখান থেকে তাড়িয়ে দিই, উৎখাত করে দিই, তাহলে তারা কি হাত ধরে বসে থাকবে? তো নয়, তারা আন্দোলন করবে, তারা বিদ্রোহ করবে, যাতে যে মানুষগুলো, অর্থাৎ আমরা ইংলিশে একটা প্রবাদ আছে না, দ্য লাস্ট রিসর্ট, অর্থাৎ যখন দেয়ালে পিঠ থেকে যায় আর তোমার কাছে কোনো অপশনস নেই, এইবার তোমায় কিন্তু শক্ত পথ বেছে নিতে হবে। তাহলে তারই কিন্তু শক্ত পথই হচ্ছে আন্দোলন। 5 নম্বর পয়েন্টে কি বলছে? প্রত্যেকটা উপজাতি সম্প্রদায় থেকে তাদের নিজ নিজ আন্দোলন পরিচালনার জন্য একজন প্রধান ছিলেন। খুব ভালো প্রস্তাব, যে সেই সময়ে প্রত্যেকটা উপজাতি গোষ্ঠী তারা যেখানেই বসবাস করুক না কেন, সেই সমস্ত উপজাতি গোষ্ঠীগুলো যারা বিভিন্ন অঞ্চলে বসবাস করেছে, বিভিন্ন সম্প্রদায়ে বসবাস করেছে। দেখো, উপজাতি গোষ্ঠী কিন্তু কখনোই বিক্ষিপ্ত হয়ে বসবাস করে না, একটা দুটো উপজাতি পরিবার আলাদা করে বসবাস করছে এরকম কিন্তু কখনোই নয়। তাহলে এই উপজাতি গোষ্ঠীগুলো একসাথে বসবাস করে, অর্থাৎ তাদের মধ্যে একটা সম্প্রদায়গত মানসিকতা রয়েছে। এই যে একসাথে বসবাস করা, এই একসাথে বসবাস করার জন্য কি হয়েছে, উপজাতিরা কি করেছে, উপজাতিরা আন্দোলন যে করবে, আন্দোলনের জন্য কি প্রয়োজন? আন্দোলনের জন্য প্রয়োজন হচ্ছে একটা লিডারের প্রয়োজন, যেই আন্দোলনের নেতৃত্ব দেবে। অর্থাৎ উপজাতি সম্প্রদায়ের মানুষজনরা যারা আন্দোলনের পথ বেছে নিচ্ছে, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু একজন সঠিক ব্যক্তিত্বের প্রয়োজন। অর্থাৎ সেই কারণেই বলতে পারি যে উপজাতি সম্প্রদায়গুলি তাদের নিজ নিজ আন্দোলন পরিচালনার জন্য একজন প্রধান রাখে বা প্রধান ছিল, অর্থাৎ সেই কিন্তু সমস্ত উপজাতি গোষ্ঠীগুলোকে অস্তিত্বকে টিকিয়ে রাখতে সহায়তা করে। লাস্ট পয়েন্ট কি বলছে? উপজাতি আন্দোলনগুলি প্রায় সহিংসতা দিকে ধাবিত হয়, যেখানে উপজাতিদের গণহত্যা করা হয়েছিল, তাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছিল এবং নৃশংসভাবে আন্দোলন বাতিল করা হয়েছিল। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমরা কি দেখবো? এই পয়েন্টে আমরা দেখবো যে এই যে উপজাতি আন্দোলনগুলো, এই উপজাতি আন্দোলনগুলো প্রথম দিকে কিন্তু সহিংস ছিল। সহিংস মানে হচ্ছে যে তারা কিন্তু রিভোল্টের পথ বেছে নিচ্ছে। দুটো আমরা জানি, একটা হচ্ছে সহিংস আর একটা হচ্ছে অহিংস। অহিংস মানে অহিংস পথ কে নিয়েছিল আমরা জানি, গান্ধীজি। অর্থাৎ আমরা কিন্তু বিদ্রোহের পথ বেছে নেবো, কিন্তু কাউকে কোনো হার্ম করবো না, কারোর কোনো ক্ষতি করব না। কিন্তু সহিংস মানে কিন্তু হিংসার পথ, খুনোখুনি, হত্যা, মারামারির পথ বেছে নেওয়া। যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু সংগ্রামের পথ বেছে নেব, অর্থাৎ তাকে খুন করতেও দ্বিধাবোধ করব না। তাহলে এই যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটা দীর্ঘ আন্দোলন, সহিংস আন্দোলনের কিন্তু একটা বড় প্রাধান্য রয়েছে উপজাতি সম্প্রদায়ের মানুষদের মধ্যে। দেখো, এখানে বলছে যে উপজাতিদের গণহত্যা করা হয়েছিল, তাদের বাড়িঘরকে পুড়িয়ে দেওয়া হয় এবং নৃশংসভাবে আন্দোলন বাতিল করা হয়। অর্থাৎ ব্রিটিশ সরকার কিন্তু উপজাতি আন্দোলনকে দমিয়ে রাখার জন্য কিন্তু প্রচুর প্রচেষ্টা করেছে, তবেই তো উপজাতি সম্প্রদায়ের মানুষরাও আন্দোলনের পথে বেছে নিয়েছে।
প্রচুর উপজাতি সম্প্রদায়ের মানুষকে হত্যা করেছে। কেন? কারণ তাদেরকে তাদের বাড়ি, তাদের প্লেস, তাদের নেটিভ এরিয়া, তাদের যে জমি, তাদের ল্যান্ড থেকে উৎখাত করা হয়েছে। অর্থাৎ যেখানে তারা বসবাস করেছে তাদেরকে বলপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে, যে সরতে চায় তাকে হত্যা করে দেওয়া হয়েছে, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে র্যাডিক্যাল নৃশংসতা দেখানো হয়েছিল সেই সময়ে ব্রিটিশ সরকারদের দ্বারা, তার বিরুদ্ধে কিন্তু উপজাতি সম্প্রদায় তাৎপর্যপূর্ণ আন্দোলনের পথ বেছে নেয়। আশা করি স্লাইডটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কোন কোন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দায়ী হচ্ছে উপজাতি সম্প্রদায়ের মানুষজনকে কি করার জন্য, উপজাতি সম্প্রদায়ের মানুষজনকে হত্যা করার জন্য এবং তাদেরকে আন্দোলনের পথ বেছে নেওয়ার জন্য, অর্থাৎ তাদেরকে বাধ্য করা হয়েছে আন্দোলন করতে। আর কি দেখবো আমরা? এরপরে যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে নৃকুলতা। অর্থাৎ উপজাতি আন্দোলনের পাশাপাশি আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে নৃকুলতা, মানে এথনিসিটি। দেখো, উপজাতি সম্প্রদায় আর এথনিসিটি এই দুটোর মধ্যে অনেকগুলো জিনিস সিমিলারিটি আছে। এথনিসিটি মানে হচ্ছে এটা ব্যক্তির, একটা সম্প্রদায়, একটা গোষ্ঠীর যে সামাজিক সাংস্কৃতিক পরিচিতি, অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চলে, একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করার দরুনই কিন্তু একটা এথনিক আইডেন্টিফিকেশন পাওয়া যায়। তাহলে এই যে এথনিক আইডেন্টিফিকেশন, অর্থাৎ সামাজিক সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য, তার যে পটভূমি বা মানুষের একটি গোষ্ঠীর দ্বারা ভাগ করার অভিজ্ঞতাকে বোঝায়। অর্থাৎ এথনিসিটি বলতে বোঝায় একটা ব্যক্তির কি, এটা ব্যক্তির নিজস্ব বিশ্বাস, ভাষা, ধর্ম, মূল্যবোধ, সাংস্কৃতিক সামাজিক পরিচয় বা পরিকাঠামো, এটা হচ্ছে এথনিসিটি, এথনিক আইডেন্টিটি। অর্থাৎ একটা ব্যক্তির পরিচয়। ঠিক আছে, আমরা ধরো যারা বেঙ্গলে বসবাস করি, তাহলে কিন্তু যখন কোনো পরিচয় প্রদান করব আমরা কিন্তু এথনিক পরিচয় দেব। আমরা কিন্তু বেঙ্গল এর বসবাস, আমাদের আচার আচরণ, বেশভূষা, চালচরণে তার কিন্তু রিফ্লেকশনস খুঁজে পাওয়া যাবে। তারপরে কি দেখবো আমরা? নৃকুলগত আন্দোলনে আর কি কি দেখবো আমরা? দেখো, বলছে উপজাতির মতো নৃকুলগত আন্দোলনও ঘটে। এই নৃকুলগত আন্দোলনও কিন্তু বিভিন্ন, অর্থাৎ সম্প্রদায়গত এই যে নৃকুল, এই যে ধরো নির্দিষ্ট অঞ্চলে বসবাস করা সম্প্রদায়, তারাও কিন্তু আন্দোলনের পথ বেছে নিয়েছে, অর্থাৎ তাদের উপরও কিন্তু অত্যাচার হয়েছে। এবং এই যে নৃকুল গোষ্ঠীগুলো কতগুলো গুরুত্বপূর্ণ আদর্শকে সামনে রেখে চলে। অর্থাৎ কি করে বুঝবো কোন কোন বিষয়গুলোকে বা কোন কোন প্যারামিটারগুলোকে আমরা প্রাধান্য দেব? এক, কি বলছে? সম্প্রদায়ের নাম। অর্থাৎ প্রত্যেকটা এথনিসিটি বা এথনিক কমিউনিটির একটা স্পেসিফিক নাম আছে। ধরো যারা পার্বত্য অঞ্চলে বসবাস করে, ধরো ভিল, সাঁওতাল, ধরো বাঙালি। তাহলে এই যে ধরো ভিল, সাঁওতাল বা যাদের কথা বলছি আমরা, বা ভিল বা সাঁওতাল, যারা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে, তাহলে এই যে তারা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে, তাহলে সেই নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট নাম আছে, তবেই তো আমরা তাকে চিনতে পারবো, জায়গাটা জানতে পারবো। তাহলে নাম একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যে কোনো এথনিক আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে নামের একটা বড় প্রয়োজনীয়তা রয়েছে। আর কি? কমন অ্যানসেস্টর, একটা সাধারণ পূর্বপুরুষ রয়েছে। অর্থাৎ তারা বিশ্বাস করে যে তাদের নিজস্ব একটা পূর্বপুরুষ রয়েছে, অর্থাৎ তারা একই পূর্বপুরুষে বিশ্বাস করে, একই জায়গা থেকে একই গোষ্ঠী পরিচিতি তাদের মধ্যে রয়েছে। আর কি? ঐতিহাসিক স্মৃতি, তাদের নিজস্ব একটা ট্র্যাডিশন রয়েছে, তারা কোথা থেকে এসেছে, তাদের কি সংস্কৃতি, তাদের ভাষা, তাদের ধর্ম, তাদের বিশ্বাস, আচার আচরণ, রীতিনীতি, এটা কিন্তু একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে স্থানান্তরিত হয়েছে। তাহলে এই যে প্রজন্মের পর প্রজন্ম ধরে একটার পর একটা বৈশিষ্ট্য স্থানান্তরিত হচ্ছে, এর মধ্যে দিয়ে কিন্তু কি গড়ে উঠছে? এর মধ্যে দিয়েই গড়ে উঠছে কিন্তু একটা ঐতিহাসিক পরিচয়, পরিচিতি বা পরিকাঠামো। আর কি? আর বলছে ভাগ করা সংস্কৃতি, অর্থাৎ তারা সংস্কৃতিকে শেয়ার করে নেয়, শেয়ার আন্ডারস্ট্যান্ডিং।
একটা নির্দিষ্ট অঞ্চলে যখন বসবাস করে সেখানে কিন্তু একজন ব্যক্তি বসবাস করে না, সেখানে কিন্তু প্রচুর মানুষ বসবাস করে। একই গোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষরা তাদের নিজেদের মধ্যে আচার আচরণগুলোকে শেয়ার করে নেয়, ভাগাভাগি করে নেয়। সেজন্য বলছে ভাগ করা সংস্কৃতি। আর কি? নির্দিষ্ট অঞ্চল। নির্দিষ্ট অঞ্চলে কি বলছে? নির্দিষ্ট অঞ্চলে বলছে যে এই উপজাতি সম্প্রদায়ের মানুষরা এদের আকাশে বসবাস করে না, নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে। তার মানে নির্দিষ্ট প্লেস, জায়গা রয়েছে। তাহলে দেখো, এই যে প্লেস আছে বলেই তবে জায়গা, জায়গা আছে মানে সেখানে সম্প্রদায় গড়ে উঠেছে, এবং সেই সম্প্রদায় গড়ে উঠেছে মানে তাদের নিজস্ব একটা নাম আছে, এবং সেই সম্প্রদায়গুলো একদিনে গড়ে দীর্ঘ সময় লেগেছে গড়ে উঠতে, অর্থাৎ তাদের একটা নির্দিষ্ট পূর্বপুরুষ রয়েছে। এবং যেহেতু পূর্বপুরুষ রয়েছে তার মানেই কিন্তু কি পেলাম, তাদের কিন্তু একটা নির্দিষ্ট ঐতিহাসিক পরিকাঠামো রয়েছে, অর্থাৎ এই পূর্বপুরুষের জীবনধারা, পূর্বপুরুষের জীবনশৈলী তারা প্রজন্মর পর প্রজন্ম ধরে বহন করে নিয়ে যাচ্ছে। আর কি পেলাম? আর হচ্ছে যে সমন্বয়, গোষ্ঠীগুলির মধ্যে একটা স্বতঃস্ফূর্ত সমন্বয় রয়েছে। স্মিথ এই বৈশিষ্ট্যগুলোর কথা বলেছেন, এই 6টি বৈশিষ্ট্যকে স্মিথ প্রযুক্ত করেছেন এবং তিনি দেখানোর চেষ্টা করেছেন যে কিভাবে এথনিসিটির সাথে এই 6টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সহসম্পর্কিত রয়েছে। এর পরের যে স্লাইড, এই স্লাইডে দেখো নিকুলগত আন্দোলনে কি আমরা বিষয়গুলো দেখব। দেখো, নিকুল আন্দোলনটা এথনিসিটি, উপজাতির মধ্যে কিন্তু যারা এথনিক আইডেন্টিটি বা এথনিক প্লেসে বসবাস করে তারাও কিন্তু যে খুব ভালো পরিস্থিতির মধ্যে ছিল কিন্তু বলা যায় না। তাদেরও কিন্তু সমস্যার বাতাবরণ ছিল এবং তারাও বিভিন্ন জায়গায় মানুষের দ্বারা সমস্যায় লাঞ্ছিত হয়েছে, এবং কোথাও না কোথাও এই নিকুলগত সম্প্রদায়ের মানুষজনকে হেয় করা বা তাদেরকে ছোট করা, তাদেরকে সংখ্যালঘু হিসেবে দেখা, এই বাতাবরণগুলো কিন্তু স্পষ্ট পরিলক্ষিত হয়েছে। এক্ষেত্রে আমরা প্রথমেই যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে জাতীয় সংখ্যালঘু, ন্যাশনাল মাইনরিটি। ন্যাশনাল মাইনরিটি অর্থাৎ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে এবং তারা কিন্তু সংখ্যালঘু। যেহেতু সংখ্যালঘু, তারা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, বা বিভিন্ন মানুষের বা বিভিন্ন সম্প্রদায়ের কাছ থেকে, যারা সংখ্যাগুরু সম্প্রদায়, তাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। অর্থাৎ তারা বিভিন্ন সমস্যার বাতাবরণের মধ্যে থেকে তাদের জীবন অতিবাহিত করে। সেজন্যই বলছে যে জাতীয় সংখ্যালঘু, ন্যাশনাল মাইনরিটি, এই সম্প্রদায়ের মানুষের সংখ্যা ভারতবর্ষে কম। তাহলে জাতিগত পরিচয়ের বিচারে তাদের সংখ্যা কম হয়, তারা কিন্তু সংখ্যালঘু। আর কি দেখব? অভিবাসী জাতিসত্তা, ইমিগ্রেন্ট এথনিসিটি। অভিবাসী জাতিসত্তা মানে এখানে এই বিষয়টাকে আমরা দেখব। আচ্ছা, ইমিগ্রেন্ট মানে ধরো কিছু উপজাতি বা ধরো নিকুলগত জাতিগোষ্ঠীর মানুষজন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, তাই তো, ইমিগ্রেন্ট হয়েছে। তাহলে তারা যখন কোনো কারণবশত, সেটা জীবিকা সন্ধানেই হলো, সেটা ধরো বলপূর্বক উচ্ছেদই হতে পারে, বিবাহ হতে পারে, এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলো, এই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে কেন্দ্র করে এই উপজাতি নিকুলগত গোষ্ঠীর মানুষরা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, তাহলে ইমিগ্রেন্ট হয়েছে। আর কি পাবো? আর হচ্ছে শরণার্থী গোষ্ঠী। শরণার্থী গোষ্ঠী বলতে সেই সমস্ত গোষ্ঠীগুলোকে বোঝায় যারা কিন্তু কোনো কারণবশত, কোনো বলপূর্বক কারণবশত এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দিয়েছে, রিফিউজি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে রিফিউজি হয়ে যাওয়ার ফলে তাদের জীবনশৈলী কিভাবে অতিবাহিত হবে, এই তাদের জীবনশৈলী অতিবাহিত হওয়ার প্রেক্ষাপট কিন্তু এখানে খুব প্রাসঙ্গিক। নিকুলগত আন্দোলনে এই তিনটে বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, যে ন্যাশনাল মাইনরিটি, ইমিগ্রেন্ট এথনিসিটি, আর একটা হচ্ছে রিফিউজি গ্রুপ।
পরের যে স্লাইডটা আমরা দেখব, এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্লাইডটা কি বলছে? জাতিগত আন্দোলনের উত্থান। জাতিগত আন্দোলন কোন কোন কারণ বা প্রেক্ষাপটকে সামনে রেখে উপস্থাপিত হয়েছে। দেখো, এখানে বেশ ভাবতে হবে রাজনৈতিক অর্থনীতি, তাই তো? রাজনৈতিক পরিকাঠামোর কাজ কি? সার্বিকভাবে একটা প্রোটেকশন প্রোভাইড করা। তাহলে দেশকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একটা সমতা প্রদান এবং কি করতে হবে, এবং হচ্ছে যে ব্যক্তির যে সার্বিক অধিকার, বাক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, জীবনযাপনের স্বাধীনতা, এই সমস্ত স্বাধীনতার অধিকারগুলোকে সুনিশ্চিত করতে হবে। তাহলে এই যে অধিকার সুনিশ্চিত করার যে বিষয়বস্তুর কথা বলা হচ্ছে, রাজনৈতিক অধিকার, তাহলে রাজনৈতিক অধিকারের দাবি দাবা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি নিকুল গোষ্ঠীর মানুষেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তারা যদি বিভিন্ন মানুষের কাছ থেকে শোষিত হয়, এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শোষণ কিন্তু হচ্ছে ল্যান্ড, তাহলে জমি থেকে উৎখাত, তাদের আইডেন্টিফিকেশনের পরিচয়গত সমস্যা, অর্থনৈতিক সুযোগ সুবিধাগত সমস্যা, নিজেকে প্রতিষ্ঠিত করার সমস্যা, এই যে বিভিন্ন দিক থেকে যে সমস্যার বাতাবরণ, এই সমস্যাগুলো থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে কি প্রয়োজন আছে? তাহলে প্রয়োজন হচ্ছে রাজনৈতিক ক্ষমতা, আর রাজনৈতিক ক্ষমতার জন্য প্রয়োজন হচ্ছে রাজনৈতিক রিপ্রেজেন্টেটিভ। তাহলে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনের প্রয়োজন রয়েছে। তাহলে এই যে জাতিগত আন্দোলন বা ধরো নিকুলগত আন্দোলন, এই নিকুলগত আন্দোলন কিন্তু কি করছে? নিকুলগত আন্দোলন রাজনৈতিক অধিকার চাইছে। তাহলে রাজনৈতিক অধিকার পেলে পার্লামেন্টে বা ধরো রাজনৈতিক ক্ষেত্রে নিজস্ব দাবি দাবাকে প্লেস করার কিন্তু সচ্ছলতা পাওয়া যাবে, নিজস্ব দাবি দাবাকে প্লেস করার কিন্তু প্রকৃত স্বাধীনতা পাওয়া যাবে। এই জন্য রাজনৈতিক অর্থনীতি এবং অধিকার দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং অর্থনীতি বিষয়টা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে সমাজে বেঁচে থাকতে হলে কোথাও না কোথাও অর্থের প্রয়োজন রয়েছে। মার্কসিয়ান পার্সপেক্টিভ যদি আমরা দেখি, তাহলে দেখবো যে মার্কস কিন্তু বারবার বলছে যে সমাজে কিন্তু ক্যাপিটালিজমের যথেষ্ট প্রয়োজন রয়েছে, কারণ ক্যাপিটালিজমই ব্যক্তির জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বা যদি আমরা সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসার জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। আর কি দেখবো? আন্তঃসাম্প্রদায়িক দ্বন্দ্ব। আন্তঃসাম্প্রদায়িক দ্বন্দ্ব বলতে বলছে যে এখানে উপজাতি গোষ্ঠীর নিজেদের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে, অর্থাৎ দুটো ধরো নিকুলগত গোষ্ঠী পাশাপাশি বসবাস করছে, তাহলে কোনো গোষ্ঠী বেশি সুযোগ সুবিধা পাচ্ছে তো কোনো গোষ্ঠী বেশি সুবিধা পাচ্ছে না। কেউ ধরো অর্থনৈতিকভাবে সচ্ছল তো কেউ অর্থনৈতিক সচ্ছল নয়, কেউ রাজনৈতিক কানেকশন ভালো কারোর কাছে নেই, কেউ প্রকৃতির এমন জায়গায় বসবাস করে যে প্রাকৃতিক সম্পদ বেশি অ্যাক্সেস করতে পারে, কেউ সেটা অ্যাক্সেস করতে পারে না। তাহলে এই যে সম্প্রদায়গুলো পাশাপাশি বসতি স্থাপন করার ফলে তাদের মধ্যে যে কন্ট্রাডিকশন সবসময় লেগে আছে, সেগুলো কিন্তু আন্দোলনের কারণ হয়ে ওঠে। দেখো তার পরের পয়েন্টটা, 3 নম্বর পয়েন্টটা কিন্তু সেই বিষয়টাকে ইন্ডিকেট করছে, সম্পদের জন্য প্রতিযোগিতা। অর্থাৎ সম্পদের অপ্রতুলতা রয়েছে। যে গোষ্ঠী বা যে জায়গায় সম্পদ বেশি, সেখানে যে উপজাতি সম্প্রদায়ের মানুষরা রয়েছে তারা চাইবে যে আমার গোষ্ঠী কিন্তু বেশি সম্পদ ভোগ করুক। তাহলে প্রত্যেকটা গোষ্ঠী যদি সেটাই চায়, তাহলে তো তাদের মধ্যে সংগ্রাম অবধারিত। আর হচ্ছে আপেক্ষিক বঞ্চনা। দেখো এখানে ডিরেক্ট বঞ্চনার কথা বলছে না, ইনডিরেক্ট বঞ্চনা। তাহলে যদি উপজাতি সম্প্রদায়ের মানুষরা যে অঞ্চলে বসবাস করছে সেখানে যদি অর্থনৈতিক সুযোগ সুবিধা না থাকে, প্রপার রাজনৈতিক সুযোগ সুবিধা না থাকে, তাহলে তার জন্য অন্যান্য অনেক সমস্যা ধেয়ে আসে। ঠিক আছে? উপযুক্ত স্কুল কলেজের অভাব, উপযুক্ত পেশার অভাব, স্কিল ডেভেলপমেন্টের অভাব, সার্ভিস সেক্টরে নিজেকে প্রমাণ করার অভাব, এগুলো কোথায় দেখা যাচ্ছে? এগুলো দেখা যাচ্ছে পার্বত্য অঞ্চল বা ধরো নিকুলগত অঞ্চলগুলিতে। এই নিকুলগত অঞ্চলগুলোতে দেখা যাওয়ার ফলে কি দেখছে,
কোথাও না কোথাও একটা স্তরবিন্যাসের পরিকাঠামো তৈরি হয়েছে এবং আপেক্ষিক বঞ্চনার বিষয়টিও বাড়ছে। তাহলে আপেক্ষিক বঞ্চনা কি হচ্ছে? আপেক্ষিক বঞ্চনা মানে হচ্ছে যারা বঞ্চিত হচ্ছে, যারা বঞ্চনা বাতাবরণকে ধরে রাখছে তার বিরুদ্ধে সংগ্রাম করে। মার্ক্সের পার্সপেক্টিভ থেকে যদি দেখি আমরা হ্যাভস আর হ্যাভস নট পাবো। হ্যাভস নট যাদের তারা কিন্তু হ্যাভস এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, কারণ হ্যাভস এর কাছে সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে। আর কি সাংস্কৃতিক ব্যবধান। সাংস্কৃতিক ব্যবধান বলছে বোঝাচ্ছে যে সংস্কৃতিগত ব্যবধান, মানে ধরো দুটো নিকুলগত গোষ্ঠী পাশাপাশি বসবাস করছে, তাহলে তাদের যে জীবনশৈলী অন্য শ্রেণী কাঠামো থেকে ভিন্ন। যেমন ধরো আমি বলি, পার্বত্য অঞ্চলে বা ধরো সমতলে যারা বসবাস করে, তাহলে যেমন ধরো ভুটিয়া, যেমন ধরো লেপচা, যেমন ধরো নাগা, এই সমস্ত উপজাতি গোষ্ঠীর মানুষেরা বা যারা ধরো পার্বত্য অঞ্চলে বসবাস করে, ঠিক আছে, নর্থ ইস্টে যারা মানুষজন, তাদের যে জীবনশৈলী আর সমতলের মানুষের জীবনশৈলীর মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে সংস্কৃতিগত ব্যবধান রয়েছে। তাহলে ব্যক্তি যে অঞ্চলে বসবাস করে সেখানকার সামাজিক সাংস্কৃতিক পরিকাঠামো ব্যক্তির উপরে পড়ে। তাহলে এই যে সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রগুলো ব্যক্তির উপরে প্রভাব বিস্তার করছে, এই সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট ধরেই কিন্তু কি হয়, সাংস্কৃতিক ব্যবধান তৈরি হয়। তাহলে একটা সংস্কৃতি অন্য সংস্কৃতি থেকে পৃথক হয়ে যায়, একটা গোষ্ঠীর মানুষের জীবনশৈলী অন্য গোষ্ঠী থেকে পৃথক হয়ে যায়। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলোই কিন্তু কোথাও না কোথাও পরোক্ষভাবে সাংস্কৃতিক প্রেক্ষাপট, সামাজিক স্তরবিন্যাস, আপেক্ষিক বঞ্চনা, সম্পদ, আন্তঃ সাম্প্রদায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে একটা নিকুলগত আন্দোলনের বাতাবরণ তৈরি করে। এরপর আমরা দেখবো যে জিনিসটা এটা হচ্ছে জাতিগত আন্দোলনের জন্য যে প্রধান কারণগুলো বর্তমান। তাহলে কি কি কারণ বর্তমান রয়েছে? বলছে অর্থনীতির জন্য চরম প্রতিযোগিতা, অর্থাৎ ইকোনমিক্যাল ফ্যাসিলিটিস কম, যার ফলে ব্যক্তির মধ্যে কম্পিটিশন বেশি। প্রাচীন সংস্কৃতি এবং বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি ও ভাষাগত গোষ্ঠীকে রক্ষা করার আবেগ, তাদের যে ট্র্যাডিশনাল কালচার, তাদের যে রীতিনীতি রয়েছে সেটাকে কি করবে, সেটাকে রক্ষা করতে হবে। তাহলে সেটাকে রক্ষা করতে যদি হয়, তাহলে রক্ষা করার জন্য কি করতে হবে, রক্ষা করার জন্য সংগ্রামের পথ বেছে নিতে হবে। তাহলে সেজন্য কি বলছে যে সংগ্রাম কিন্তু অবসম্ভাবী, সংগ্রাম করতে হবে। তাহলে সংগ্রামের পথ বেছে নিতে হবে। পুরনো জিনিসগুলো যেগুলো দীর্ঘ সময় ধরে প্রজন্মের পর প্রজন্মের ধরে টিকে আসছে, চেষ্টা করবো সেটাকে টিকিয়ে রাখার। আর কি অসম অর্থনৈতিক উন্নয়ন, যা কিছু নির্দিষ্ট গোষ্ঠীর অনুন্নয়ন এবং যাদের প্রান্তিকতার দিকে নিয়ে যায়। অর্থাৎ অসম উন্নয়নের যে পরিকাঠামো সরকার গঠন করে, যে নীতি ইমপ্লিমেন্ট করে, তাতে একদল উন্নয়ন গঠন করেছে তো আরেক দলের হাতে পৌঁছায়নি। অর্থাৎ কেউ উন্নত পরিষেবা পাচ্ছে তো অন্য কেউ উন্নত পরিষেবা পাচ্ছে না। তাহলে এই যে অনুন্নত শ্রেণী, এরা কিন্তু উন্নত পরিষেবাগুলো, উন্নত সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিন্তু কি করছে, উন্নত সুযোগ সুবিধা পাওয়ার জন্য আন্দোলনের পথ বেছে নিচ্ছে। 3 নম্বর কি বলছে, রাজনৈতিক নেতারা তাদের রাজনৈতিক স্বার্থের জন্য বর্ণ ও ধর্ম পরিচয় গঠনের প্রধান উপাদানগুলোকে রাজনীতিকরণ করে থাকে। অর্থাৎ রাজনৈতিক নেতাদের কাছে মূল মোটো হচ্ছে কি, রাজনৈতিক প্রফিট। ঠিক আছে, তারা কতটা প্রফিট সেখান থেকে গেইন করবে, রাজনৈতিক পরিকাঠামো দেশের সার্বিক প্রফিটকে দেখছে। অর্থাৎ তার ফলে তো কোনো মানুষের তাদের যে ব্যক্তিগত চাহিদা সেটা কিন্তু বঞ্চিত হবে। তার ফলে কি দেখা গেল, বর্ণ ধর্ম জাতি পরিকাঠামোর মধ্যে একটা অসাম্যর বাতাবরণ তৈরি হচ্ছে। আর এই যে অসাম্যের বাতাবরণ, সেটা কিন্তু আন্দোলনের পথকে নিয়ে আসছে। এখানে যে জাতিগত আন্দোলনের কথা বলা হচ্ছে, এখানে জাতিগত শব্দটা কিন্তু নিকুলগত অর্থে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু
কাস্ট হিসাবে দেখবে না, এটাকে তোমরা নিকুলগত হিসাবে দেখবে। হয়তো বেঙ্গলি করার সময় জাতিগত হিসাবে টাইপ হয়ে গেছে, নিকুলগত। আর কি ভাষাগত সমস্যা, ধর্মীয়গত সমস্যা। তাহলে এই যে ভাষা বা ধর্মীয় প্রেক্ষাপট, এই ভাষাগত ধর্মীয় প্রেক্ষাপট কিন্তু ব্যক্তির কি করে পরিচয় প্রদান করে। তাহলে নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী মানুষজনের কিন্তু নির্দিষ্ট ভাষা রয়েছে। তাহলে সেই ভাষা সম্প্রদায়ের মানুষজন তারা যদি বৃহত্তর প্রেক্ষাপটে নিজেকে কম্পিট করতে না পারে বা পরিস্থিতির মোকাবিলা করতে না পারে বা নিজের ভাবে প্রকাশ করাতে না পারে, তাহলে তো কোথাও না কোথাও এটা সমস্যার বাতাবরণ তৈরি হয়ে যাবেই। ফলে ভাষা, ধর্ম এগুলো কিন্তু মানুষের জীবনকে সুশৃঙ্খলিত করে, মানুষের জীবনকে সমাজে ঐক্যবদ্ধকে শেখায়। আর সেই সমস্ত ক্ষেত্রগুলোতে যদি বিশৃঙ্খলা দেখা যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আন্দোলনের পথ গড়ে উঠবে। আর উন্নয়ন নীতির ত্রুটিপূর্ণ ব্যবস্থা, অর্থাৎ একটু আগে জানি বলছিলাম যে উন্নয়নের পরিকাঠামো বা উন্নয়নের কৌশল গঠন করা হচ্ছে, তার মধ্যে অনেক ত্রুটি রয়েছে। সকলকে কিন্তু সার্বিকভাবে স্বাধীনতা প্রদান করছে না, সকলকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে না। তাহলে যারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষজন, যারা দূরবর্তী অঞ্চলে বসবাস করা মানুষজন, তারা কিন্তু উন্নয়নের সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। এর পরের যে পয়েন্টটা আমরা দেখবো সেটা হচ্ছে কি, জাতিগত আন্দোলনের ধরন, অর্থাৎ নিকুলগত আন্দোলনের কতগুলো গুরুত্বপূর্ণ ধরন আমরা দেখব। কি দেখব? দেখো, প্রথমেই বলছে যে সংখ্যাগরিষ্ঠ আন্দোলন, এথনিক মেজরিটি, তার নিচেরটা হচ্ছে এথনিক মাইনরিটি, আর এটা হচ্ছে কি মিক্সড। তাহলে এই যে এথনিক মুভমেন্ট গুলো হয়েছে, কোন জায়গাতে মেজর এরিয়া নিয়ে হয়েছে, আবার কোথাও মাইনর এরিয়া নিয়ে হয়েছে, কোথাও কনফ্লিক্টিং রোল প্লে করেছে, কোথাও বা অহিংস পথ বেছে নিয়েছে। তাহলে এই যে আন্দোলনের পথগুলো কনস্ট্যান্টলি চলতে থেকেছে, আন্দোলনগুলো দীর্ঘ পথ বেয়ে এগিয়ে চলেছে, এগুলোকে আমরা তিনটে ফেজে দেখব। একটা হচ্ছে মেজরিটি, একটা মাইনরিটি, আর একটা হচ্ছে মিক্সড। মেজরিটি ক্ষেত্রে আমরা কি কি জিনিস দেখব? গ্রুপ ফোকাসড মুভমেন্ট, majority group who occupy lower place within the hierarchical order. গ্রুপ ফোকাস মুভমেন্ট মানে এখানে কিন্তু আইডেন্টিটি, একটা গোষ্ঠী তাদের নিজস্ব দাবি দাওয়াগুলো পেতে চাইছে, তাদের নিজস্ব সুযোগ সুবিধাগুলো পেতে চাইছে। অর্থাৎ দেখা যাচ্ছে সমাজে প্রত্যেকেই সুযোগ সুবিধা পাচ্ছে, এটা নির্দিষ্ট গোষ্ঠী পাচ্ছে না। তাহলে এই যে এথনিক গ্রুপ যারা প্রকৃত সুযোগ সুবিধা বাকিদের মতো পাচ্ছে না, তখন তারা কিন্তু আন্দোলনের পথ বেছে নেবে। আর কি দেখছে? যে মেজরিটি গ্রুপ হু অকুপাই লোয়ার প্লেস, তাহলে সমাজে একটা বৃহত্তর গোষ্ঠী হায়ারার্কি স্ট্রাকচারে বাকিদের থেকে লো স্ট্যাটাসে বিলং করে। অর্থাৎ সমাজে বাকিরা হায়ার স্ট্যাটাসে বিলং করছে, অথচ সেই সমস্ত ব্যক্তিবর্গ যাদের সংখ্যা প্রচুর কিন্তু তাদের স্ট্যাটাস লো, অর্থাৎ মর্যাদা তারা নিচু মর্যাদা পায়। এইরকম কন্ডিশন যদি হয়, তাহলে কিন্তু আন্দোলনের পথ বেছে নেবে। আমরা কিন্তু এক্সাম্পল হিসাবে নাগা মুভমেন্টের কথা বলতে পারি। মণিপুরের নাগারা কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু আন্দোলনের পথ বেছে নিয়েছে, তাদের কমিউনিটি ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা, আইডেন্টিটি, বিভিন্ন বিষয়গুলোকে কেন্দ্র করে। আর কি? আর ইস্যু ফোকাস মুভমেন্ট, কিছু স্পেসিফিক ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন করে। ধরো উইমেন এম্পাওয়ারমেন্ট, মহিলাদের জন্য স্কুল কলেজের ব্যবস্থা, রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দানের জন্য ব্যবস্থা, অর্থাৎ এমন একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে যে হয়তো রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করবে। তাহলে কিছু স্পেসিফিক ইস্যুস, সেই ইস্যুগুলোকে কেন্দ্র করে কিন্তু আন্দোলন তারা বারবার করেছে। আর কি? গ্রুপ ফোকাসড কোলাবোরেটিভ মুভমেন্ট। কোলাবোরেটিভ মুভমেন্ট মানে দেখো এখানে বলছে যে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো এথনিক গ্রুপ রয়েছে। যদি আমরা ধরো নর্থ ইস্টের কথা বলি, তাহলে অনেকগুলো এথনিক গ্রুপ রয়েছে এবং তারা প্রত্যেকেই কোলাবোরেটিভ হয়েছে, একসঙ্গে সংগঠিত হয়ে বৃহত্তর প্রেক্ষাপটে আন্দোলনের পথ বেছে নিচ্ছে। তাহলে এই যে সংগঠিত হয়ে বৃহত্তর প্রেক্ষাপটে আন্দোলন করা, তখন সেটা হয়ে যাবে কিন্তু কোলাবোরেটিভ মুভমেন্ট। এবং এই আন্দোলন আলোচনা করতে গিয়ে আমরা আরো দুটো বিষয় মাথায় রাখবো, সেটা হচ্ছে সহিংস আর অহিংস। কিছু আন্দোলন রয়েছে অহিংস, অর্থাৎ দীর্ঘ সময় ধরে সরকারের বিরুদ্ধে, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনের বিরুদ্ধে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে
আন্দোলন করে 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 তারা সমস্যা সমাধানের পথ খুঁজে পেয়েছে। আবার কিছু রয়েছে যেগুলো সহিংস অর্থাৎ বিদ্রোহের পথ বেছে নিয়েছে, ডিরেক্ট আক্রমণ করেছে। আরেকটা কি দেখছি আন্দোলন আমরা, একটু আগে যে পয়েন্টগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে কি সংখ্যাগরিষ্ঠের মধ্যে পড়ছে। এরপর আমরা কি দেখবো, এথনিক মাইনরিটি সংখ্যালঘিষ্ঠ, ক্ষুদ্র আন্দোলন, ছোট ছোট যে সমস্ত আন্দোলনগুলো অর্থাৎ কিছু বিষয় নিয়ে কনস্ট্যান্ট কিন্তু আন্দোলন ঘটে থাকে, ক্ষুদ্র আন্দোলন, বৃহত্তর প্রেক্ষাপটে হয়তো আন্দোলনটা হয় না, নির্দিষ্ট বিষয় নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট প্রেক্ষাপট কেন্দ্রিক যে আন্দোলন, তখন সেটা হয়ে যাবে কিন্তু ক্ষুদ্র আন্দোলন। যেমন ধরো এডুকেশনের জন্য আন্দোলন হতে পারে, প্রপার এডুকেশন, মহিলাদের জন্য প্রকৃত শিক্ষা ব্যবস্থা, কর্মক্ষেত্রে নির্দিষ্ট রিজার্ভেশনের ব্যবস্থা করা, অকুপেশনে তাদের সদস্য সংখ্যাকে ইনভলভ করা, অর্থাৎ নির্দিষ্ট অঞ্চলে যখন কোনো অকুপেশন হয় তখন তাদের মানুষজনকে প্রাধান্য দেওয়া। তাহলে এই যে আন্দোলনগুলো ঘটছে সংখ্যাগরিষ্ঠ আকারে বা সংখ্যালঘিষ্ঠ আকারে, এবং কোথাও লাস্ট যারা দেখবো আমরা মিশ্র আন্দোলন, অর্থাৎ দুটোই একসাথে কাজ করে। যদি প্রয়োজন হয় তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলনে, এবং যদি মনে হয় যে ক্ষুদ্র আন্দোলনগুলো কোনো এক সময় একটা বৃহত্তর আন্দোলনের আকার নিয়ে থাকে। তো এইভাবে কিন্তু এথনিক মুভমেন্ট গুলো দীর্ঘ সময় ধরে কিন্তু ভারতীয় সমাজে দেখা গেছে, এবং আমরা কিন্তু এ প্রসঙ্গে নাগা মুভমেন্টের কথা বলতে পারি। নাগারা দীর্ঘ সময়, তো নাগা বা ভিল, তারা কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু আন্দোলন করেছে।